আজকের পর্বে দেখো দ্বাদশ শ্রেণীর সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটির ওপর থেকে কিছু প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। এর আগের পর্বে তোমাদের কাছে টেক্সট পোর্শনে অর্থাৎ সে বৃক্ষবাসিনী এই পর্যন্ত প্রশ্ন সহ আলোচনা হয়েছিল। আজকের দেখো প্রথম প্রশ্ন 6 নম্বরে, আবার জমে গেল, লেখকের এই ধরনের মন্তব্যের কারণ কি? তা আমরা এই কাহিনীতে দেখতে পাই যে রাঢ়বাংলার এক প্রত্যন্ত গ্রামের প্রেক্ষাপটে গল্পটি লেখক তুলে ধরেছেন। সেখানে শীত ঋতুতে চলছিল অকাল দুর্যোগ, ঝোড়ো বাতাসের সঙ্গে বর্ষণ, এবং চাষাভুষো মানুষগুলোর ক্ষেতের শস্য ক্ষতি হওয়ার এক প্রবল সম্ভাবনা ছিল সেই দুর্যোগপূর্ণ পরিবেশে। ফলে মানুষগুলো তাদের মেজাজও যেমন হারিয়েছিল, তেমনি আল্লাহ বা ভগবানের ওপর আস্থাও তারা ক্রমশ হারিয়ে ফেলছিল। ফলে তারা তাদের সেই দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতিতে আর অন্য কোনো কর্মের সংস্থান না থাকায় সামান্য একটু সুখের সন্ধানে সেই অলস দিন কাটানোর একঘেয়েমিতা দূর করার জন্য তারা সমবেত হতেন কোথায় না, সেই বাজারের একটি চায়ের দোকানে। সেখানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক নানান ধরনের আলাপচারিতায় তারা লিপ্ত হতেন। কখনো কখনো তা তর্কাতর্কির পর্যায়ে উপনীত হতো। সেখানে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী থেকে গায়ক, ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ বা সরাবাউরি, যে কোনো প্রসঙ্গ তাদের সেই তর্ক বিতর্কের মধ্যে এসে পড়ত। খুব জোরালো একটা তাদের জমায়েত সেখানে হতো। সেখানেই উপস্থিত হয়, কাহিনীতে আমরা দেখি, এক থুতুড়ে কুঁজো ভিখারি বুড়ি, অর্থাৎ এক বৃদ্ধা, যার শরীরের মধ্যে বার্ধক্যের চিহ্ন থাকলেও মুখে তার ক্ষয়া খরবুটে মুখের মধ্যে ছিল সুদীর্ঘ আয়ুর চিহ্ন। তার পোশাক আশাকের মধ্যে আমরা দেখি যে ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, আর গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। এখানে লেখক যেভাবে সেই ভিখিরি বৃদ্ধাটির শারীরিক বর্ণনা, তার পোশাক আশাকের বর্ণনা, যেভাবে তার মেজাজ, যেভাবে তার আত্মমর্যাদাবোধের পরিচয় তুলে ধরেছেন, তাতে করে আমাদের মনে হয় যে সেই চায়ের দোকানে উপস্থিত চাষাভুষো মানুষগুলো তারা তাদের আলোচ্য বিষয় পরিত্যাগ করে বৃদ্ধাটিকে নিয়েই কিন্তু মগ্ন হয়ে পড়েছিল। আসলে এই চাষাভুষো মানুষগুলোর দৃষ্টিতেই যেন এখানে বৃদ্ধা কিভাবে ধরা পড়ছিলেন সেটাই লেখক কাহিনীতে তুলে ধরছেন। ফলে আমরা এখানে দেখতেও পাই যে মানুষগুলি, সেই চাষাভুষো মানুষগুলো, সেই চায়ের দোকানে উপস্থিত মানুষগুলো, তারা বৃদ্ধাটির সম্পর্কে অপ্রয়োজনীয় কৌতূহল বশত নানান প্রশ্ন বা রসিকতামূলক মন্তব্য করতে থাকেন। এরপর বৃদ্ধাটির আচরণ দেখে, অর্থাৎ সেই দুর্যোগপূর্ণ পরিবেশে ফাঁকা বটতলায় গিয়ে একটি গুড়ির খোদলে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসে পড়ার ভঙ্গি দেখে তারা বৃদ্ধাটির প্রতি আরও আকৃষ্ট হন, এবং বৃদ্ধাটির যে মৃত্যু অনিবার্য সেইখানে উপস্থিত সমস্ত মানুষগুলো যেন ধরেই ফেলে। তাই তাদের আলাপ আলোচনার মধ্যে সেই মুহূর্তে বৃদ্ধাটির প্রসঙ্গ খুব জোরালো হয়ে ওঠে। এই প্রসঙ্গ বা এই বিষয়টিকে উপস্থাপন করতে গিয়েই এখানে লেখক আবার জমে গেল, অর্থাৎ সেই চাষাভুষো মানুষগুলো কোনো একটা প্রসঙ্গ পেলেই সেই বিষয় নিয়ে তাদের যে যার নিজের মতো মন্তব্য বা মনোপ্রকৃতি প্রকাশ করার মাধ্যমে তাদের সেই সময়টাকে তারা অতিবাহিত করতেন। সে কারণেই এ ধরনের মন্তব্যের লেখকের উপস্থাপনা। এরপরে প্রশ্ন দেখো 7 নম্বর, একজন বলল সর্বনাশ। এই একজনকে, একজন হচ্ছে সেই বাজারে যে রাঢ়বাংলার প্রত্যন্ত গ্রামের যে প্রেক্ষাপটে এখানে লেখক গল্পটি উপস্থাপন করেছেন, সেখানে সেই সড়কের বাঁকে যে ছোট্ট বাজার গড়ে উঠেছিল, সেই বাজারে উপস্থিত গ্রামের চাষাভুষো মানুষদের মধ্যে একজন। তার এ ধরনের মন্তব্যের পেছনে কারণ কি না, আমরা কাহিনীতে দেখতে পাই যে সেই বাজারে উপস্থিত একটি চায়ের দোকানে গ্রামের সমস্ত চাষাভুষো মানুষগুলো সেই অকাল দুর্যোগে আর অন্য কোনো কিছু করার পথ না পেয়ে, বা তাদের আর কোনো রকমের কোনো কর্মের জায়গা না থাকার কারণে তাদের সেই অলস দিন কাটানোর একঘেয়েমিতা দূর করার জন্য চায়ের দোকানে সমবেত হতেন। সেখানেই উপস্থিত হয়েছেন কাহিনীতে এক থুত্তুড়ে কুঁজো ভিখিরি বুড়ি।
সেই সমস্ত চাষাভুষো মানুষগুলো লক্ষ্য করেছিলেন, চায়ের দোকানে উপস্থিত মানুষগুলো লক্ষ্য করেছিলেন যে সেই বৃদ্ধাটি, তার জীর্ণ শীর্ণ বার্ধক্যে ভরা শরীর, কিন্তু যার মুখের মধ্যে ছিল সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট, সেই বৃদ্ধাটি খুব নির্দ্বিধায় ভিজতে ভিজতে চায়ের দোকানে আসেন। আবার নানান কথোপকথনের পরেই বা এই দোকানে উপস্থিত মানুষদের সঙ্গে নানান রকম তর্ক বিতর্কের পরে তিনি নির্দ্বিধায় আবার উন্মুক্ত পরিবেশে গিয়ে একটি গুড়ির মোটা শিকড়ের ওপর আশ্রয় নেন। ফলে সেই চায়ের দোকানে উপস্থিত চাষাভুষো গ্রামের মানুষগুলো ধরেই নিয়েছিলেন যে এই বৃদ্ধাটির পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় এবং তার মৃত্যু অনিবার্য। এরপর দেখা গেল তাদের সেই অনুমান, সেই চাষাভুষো মানুষগুলোর অনুমান সত্য প্রমাণিত হলো। যখন বৃষ্টি থেমে গেল, যখন আকাশ পরিষ্কার হলো, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল, তখন সবাই সেই বাজারে চায়ের দোকানে বা সেখানে উপস্থিত মানুষেরা দেখলেন যে বটতলায় সেই গুড়ির খোদলে পিঠ ঠেকিয়ে যে বুড়িটি বসেছিলেন তিনি চিৎ হয়ে পড়ে আছেন এবং তার শরীরে কোথাও কোনো রকমের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সেই চায়ের দোকানের জগা, সেই বাজারের চা দোকানের জগা, তিনিও ঘোষণা করলেন যে সেই বুড়িটি নির্ঘাতই মারা গেছেন। ফলে সেখানে উপস্থিত জনৈক এক চাষাভুষো মানুষ খুব বিচলিত হয়ে উঠেছিলেন যে সেই বৃদ্ধার মৃতদেহ কিভাবে সৎকার করা হবে বা কিভাবে সেই বৃদ্ধার মৃতদেহ সেখান থেকে মানে দূরে সরানো হবে এই বিষয়ে নিয়ে। তার মন্তব্য ছিল যে শেয়াল কুকুরে তাহলে সেই বৃদ্ধার মৃতদেহটিকে ছিঁড়ে খাবে এবং আশেপাশে তখন সেই বাজার সংলগ্ন এলাকায় মানুষজনের সেই দুর্গন্ধে বা সেই পরিস্থিতির মধ্যে বসবাস করা বা যাতায়াত করাও কিন্তু দায় হয়ে দাঁড়াবে। সে কারণেই কিন্তু জনৈক সেই চাষাভুষো মানুষ এ ধরনের মন্তব্য করেছিলেন। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো 8 নম্বরে কিন্তু অনেকগুলো প্রশ্ন, 3টে প্রশ্ন মূলত একসঙ্গে অথবা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দেখো প্রথম প্রশ্নে রয়েছে চৌকিদারকে খবর দেওয়া হলো। চৌকিদারকে কেন খবর দেওয়া হয়েছিল? আচ্ছা, এর পরের প্রশ্নটাও দেখো বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। বিজ্ঞ চৌকিদারকে কোন বিষয়, কোন পরামর্শ, চৌকিদারের কোন বিষয় কোন পরামর্শ মানা হয়েছিল? তাহলে এখানে চৌকিদারের কোন বিষয়ে পরামর্শ মানা হয়েছিল বা চৌকিদারকে কেন খবর দেওয়া হয়েছিল, উত্তরটা কিন্তু একেবারে একই হবে। এরপরে চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন আর এই যে কোন পরামর্শ মানা হলো, এটার উত্তর কিন্তু এক হবে। আর এখানে চৌকিদার কোন বিষয় কোন পরামর্শ মানা হলো এটা একসঙ্গে বলতে গিয়েই চৌকিদারকে বিজ্ঞ বলা হচ্ছে, তার উত্তরটা বলা হয়ে যাবে। তাহলে দেখো চৌকিদারকে কেন খবর দেওয়া হয়েছিল না, এর উত্তরটা আমরা এই 7 নম্বর প্রশ্নে যেটা পেয়েছিলাম, যেই মন্তব্যের কারণ সেখানেই কিন্তু রয়েছে। তাহলে আমরা কি বলবো না, আমরা এই ভারতবর্ষ গল্পে দেখতে পাই যে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ রাঢ় বাংলার এক প্রত্যন্ত গ্রামের প্রেক্ষাপটে কিছু চাষাভুষো মানুষরা যারা অকাল দুর্যোগে বেশ একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যারা তাদের জীবনে আর কোনো কর্মের উপায় না পেয়ে বাজারের একটি চায়ের দোকানে জমায়েত ঘটাতেন, সেখানেই সেই মানুষগুলো হঠাৎ করেই লক্ষ্য করেছিলেন এক বৃদ্ধা নির্দ্বিধায় উন্মুক্ত পরিবেশের মধ্যে জল কাদার মধ্যে একটি গাছের শিকড়ের ওপরেই গিয়ে পা ছড়িয়ে নির্বিঘ্নে বসেছিলেন। তারা ধরেই নিয়েছিলেন যে বৃদ্ধাটি নির্ঘাত মারা যাবেন এবং তাদের সেই ধারণা বা অনুমান সত্য প্রমাণিত হয় যখন বৃষ্টি থেমে যায়, দেখা যায় যে তার শরীরের মধ্যে আর কোনো রকমের সাড়া শব্দ ছিল না। এবং এইখানে দেখো একটা বিষয় রয়েছে, আগের প্রশ্নটা তো হলো, তার সঙ্গে রয়েছে যে দু একজন করে সেখানে ভিড় বাড়তে থাকে এবং কেউ আবার বুড়ির কপাল ছুঁয়েও দেখলো যে প্রচণ্ড ঠান্ডা, অর্থাৎ বুড়ির শরীর শীতল হয়ে গেছে এবং নাড়ি পরীক্ষা করেও তার কেউ স্পন্দন অনুভব করলেন না। ফলে বৃদ্ধাটির সেই মৃতদেহ নিয়ে কি হবে তার পরামর্শ নেওয়ার জন্যই চৌকিদারকে খবর দেওয়া হয়েছিল। তাহলে এবার চৌকিদারের পরামর্শ কি ছিল না, চৌকিদার এই ঘটনার জন্য থানায় খবর দেওয়ার কোনো প্রয়োজন মনে করলেন না, কেননা তিনি মনে করেছেন যে সেই প্রত্যন্ত গ্রামের মানুষেরা শীত ঋতুতে হোক বা এমনিতেই বর্ষার সঙ্গে জোরালো বাতাসকে
তারা স্থানীয় ভাষায় ফাঁপি বলে অভিহিত করে থাকেন। সেই ফাঁপিতে এক ভিখারির মৃত্যু ঘটেছে। এতে থানা পুলিশের বিশেষ কিছু করার মতো থাকে না, বা 5 ক্রোশ দূরে যে থানা রয়েছে সেখান থেকে কেউ আস্তে আস্তে সেই মৃতদেহ থেকে দুর্গন্ধ চারিধারে ছড়িয়ে পড়বে। এবং প্রমাণস্বরূপ চৌকিদার বলতে চাইলেন যে মৃতদেহটি কিন্তু বেশ ভীত হয়ে উঠেছিল, যে কারণে চৌকিদার সেই স্থানে উপস্থিত মানুষগুলিকে পরামর্শ দেন যে মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদীর শুকনো চড়াতে বৃদ্ধার মৃতদেহটি ফেলে দিয়ে আসতে। এবং চৌকিদারের পরামর্শ অনুযায়ী সেই স্থানে উপস্থিত মানুষগুলি বাঁশের চ্যাংদোলায় বৃদ্ধার মৃতদেহটিকে ঝুলিয়ে সেটিকে সেই শুকনো নদীর চড়ার তপ্ত বালুরাশির ওপর চিৎ করে ফেলে দিয়ে আসে। এর পরের প্রশ্নটা দেখো, যেটা অথবা দিয়ে রয়েছে, যে ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো। সবাই বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কেন দিগন্তে চোখ রেখেছিল? তা সবাই বলতে এখানে মূলত সেই রাঢ় বাংলার প্রত্যন্ত গ্রামের বাঁকে সড়কের বাঁকে যেখানে একটি ছোট্ট বাজার গড়ে উঠেছিল, সেই বাজারের চায়ের দোকান বা বটতলায় যেখানে গ্রামের চাষাভুষো মানুষগুলো সমবেত হতো, সেইখানে যে মানুষগুলি কাহিনীতে উল্লিখিত থুতথুড়ে ভিখারি বৃদ্ধাটির মৃত্যুর পর তাকে বাঁশের চ্যাংদোলায় করে মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদীর শুকনো চড়ায় ফেলে দিয়ে এসেছিলেন, চৌকিদারের পরামর্শ অনুযায়ী এখানে সেই সমস্ত মানুষগুলিকে বোঝানো হয়েছে। তারা কেন দিগন্তে চোখ রেখেছিলেন? না, তারা ইতিপূর্বেই বৃদ্ধার মৃত্যুর পর ওই বটতলাতে বৃদ্ধার মৃত্যুর পর মৃতদেহটি নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন যে কোনো মুহূর্তে শেয়াল কুকুর তার দেহটিকে ছিঁড়ে খাবে এবং চারিধারে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। তাই চৌকিদারের পরামর্শ অনুযায়ী তারা মৃতদেহটিকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসার পরে অপেক্ষা করছিলেন কখন দিগন্তে ঝাঁকে ঝাঁকে শুকুন নামবে এবং পরিবেশ থেকে সেই বৃদ্ধার মৃতদেহটি মুক্ত হবে। এই কারণেই তারা দিগন্তে চোখ রেখে বসেছিলেন। এর পরের প্রশ্ন দেখো, 9-এর দাগে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্যটির বর্ণনা করো। তাহলে এখানে এর উত্তরটা কিন্তু আমরা পুরোপুরি বইয়ের অংশ থেকেই পাবো। তাহলে এখানে আমরা কি বলবো না, মূলত আমরা কাহিনীতে দেখতে পাই যে উল্লিখিত থুতথুড়ে ভিখারি বৃদ্ধার বটতলায় বর্ষণমুখর দিনে আশ্রয় নেওয়ায় তার মৃত্যু সংঘটিত হয়। সমস্ত লোকেরা পরীক্ষা নিরীক্ষা করে বৃদ্ধার মৃত্যু যখন সুনিশ্চিত করেন এবং চৌকিদারের পরামর্শ অনুযায়ী সেই বটতলায় চায়ের দোকানে উপস্থিত মানুষেরা যারা বাঁশের চ্যাংদোলায় করে নদীর চড়ায় বৃদ্ধার মৃতদেহটি ফেলে দিয়ে এসেছিলেন, তারা ছিলেন মূলত হিন্দু। বিকেলে দেখা গেল মাঠ পেরিয়ে একটি চ্যাংদোলা আসছে এবং বাজারে পৌঁছানোর পর তারা বুঝতে পারলেন যে মুসলমান পাড়ার লোকেরা সেই বুড়ির মড়াটিকে চ্যাংদোলায় ঝুলিয়ে নিয়ে এসেছেন এবং আরবি মন্ত্রকেও পড়ছেন, আবার কেউ মাথায় টুপি দিয়েছেন। তাদের দাবি বৃদ্ধাটি মুসলিম ছিলেন এবং তারা সেই অনুযায়ী মুসলিম ধর্ম অনুযায়ী বৃদ্ধার মৃতদেহ সৎকার করতে চান। এদের মধ্যে উপস্থিত একজন মোল্লা সাহেব ছিলেন, তিনি নানান প্রমাণ উপস্থাপন করতে থাকেন যে বৃদ্ধাটি মুসলিম ছিলেন বলে। অনেকেই নাকি তাকে বিড়বিড় করে আল্লাহ বা বিসমিল্লা বলতে শুনেছেন। এছাড়া অকাট্য শপথ করে সেই মোল্লা সাহেব জানান যে তিনিও সকালে যখন তার মামলার দিন ছিল বলে বেরিয়েছিলেন, তখন বৃদ্ধাটির মৃত্যু সংঘটিত হচ্ছিল এবং তাকে স্পষ্ট কলমা পড়তে শুনেছেন। এবং 2-1 আরও সেই স্থানে উপস্থিত ব্যক্তি যেমন ফজলু শেখ আর এপাশের পাতায় আমরা দেখব করিম ফরাজি, এরাও বৃদ্ধাটি যে মুসলিম ছিল সে বিষয়ে বেশ সোচ্চার হয়ে ওঠেন। তা এখানে এইভাবে সেই নদীতে ফেলে রাখা মানে একজন বৃদ্ধার মৃতদেহকে নদীতে ফেলে দিয়ে আসাটা বেশ সমালোচনামূলক হয়ে ওঠে তাদের কাছে। এখানে যেন সেই মোল্লা সাহেব সহ মুসলমান পাড়ার লোকেরা যে বৃদ্ধাটি ছিল একাকী উন্মুক্ত প্রকৃতির মধ্যে যার মৃত্যু হলো, মৃত্যুর পরে তার দেহটিকে নিয়ে মৃতদেহটিকে নিয়ে এরা খুব সচেতন হয়ে উঠলেন। এখানে এই অদ্ভুত দৃশ্যে ফুটিয়ে তুলেছেন লেখক গল্পের মধ্যে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো,
দেখো শেষ প্রশ্নটা 10 নম্বরে বলা হচ্ছে, উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব। কে উঁকি মেরে দেখলেন? না, এখানে সেই রাঢ় বাংলার প্রত্যন্ত গ্রামের যে প্রেক্ষাপটে লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ কাহিনীটি উপস্থাপন করেছেন, সেখানকার এক ভট্টাচার্য মশাই। তিনি কোন বিষয়টিকে অসম্ভব বলে ঘোষণা করলেন? না, তিনি তার কাজ সেরে যখন ফিরলেন এবং বাজারে দেখলেন বেশ একটা ভিড় বা জমায়েত ঘটেছে, সেখানে তিনি যখন চক্ষুপাত করলেন, বিষয়টাকে বোঝার চেষ্টা করলেন, দেখলেন যে বটতলায় মৃত বৃদ্ধাটির শরীরটিকে বা মৃতদেহটিকে যে কিছু হিন্দু চৌকিদারের পরামর্শ মতো, এর আগে যেটা আমরা পেয়েছিলাম, চৌকিদারের পরামর্শ মতো কাঠের চ্যাংদোলায় করে ঝুলিয়ে যে নদীর চড়ায়, মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদীর চড়ায় ফেলে দিয়ে এসেছিলেন, সেই দেহটিকে কিছু মুসলমান পাড়ার লোকেরা ফিরিয়ে নিয়ে এসেছেন এবং তারা দাবি করছেন বৃদ্ধাটি মুসলিম ছিলেন এবং সেই হিসেবে তারা সৎকার সম্পন্ন করতে চান। তা এই বিষয়টিকে অসম্ভব, অর্থাৎ বৃদ্ধাটি যে মুসলিম ছিলেন এই বিষয়টিকে এখানে ভট্টাচার্য মশাই অসম্ভব বলে ঘোষণা করলেন। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রসঙ্গে তার মতামত কী ছিল? না, আমরা এখানে কাহিনীতে দেখতে পাই যে বিকেলের যে অদ্ভুত দৃশ্য সেই বাজারে সংগঠিত হয়ে চলেছে, সেখানে মুসলমান পাড়ার এক মোল্লা সাহেব যেমন বৃদ্ধা ভিখারি মৃতদেহটিকে নিয়ে দাবি করছিলেন যে তিনি মুসলমান ছিলেন, ঠিক তেমনিভাবে ভট্টাচার্য মশাই বা দাবি করে বসলেন যে সেই বৃদ্ধা ছিলেন হিন্দু। কেননা তিনি প্রমাণস্বরূপ দেখালেন যে তিনি নিজেই স্পষ্ট শুনেছেন বুড়িটিকে শ্রীহরি শ্রীহরি উচ্চারণ করতে। আরও প্রমাণ জুটে গেল ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে, সেখানে উপস্থিত নকরি নাপিত তিনিও এই ভট্টাচার্য মশাইয়ের মন্তব্যে সমর্থন জানালেন, কেননা বুড়িকে তিনি স্পষ্ট বলতে শুনেছেন হরিবোল। এছাড়া পরবর্তী অংশে আমরা দেখেছি যে নিবারণ বাগদি খুব রাগী লোক ছিলেন, তিনি নাকি একসময় ডাকাত ছিলেন, তিনিও ওই মোল্লা সাহেবের কথা সমর্থনে যারা সমর্থন দেখাচ্ছিলেন তাদেরকে মিথ্যে বলে থামানোর চেষ্টা করছিলেন। তাহলে এভাবে দেখা গেল ভট্টাচার্য মশাই যে দাবি করতে শুরু করলেন বৃদ্ধাটির মৃতদেহ ঘিরে যে বৃদ্ধাটি হিন্দু ছিলেন, অতএব মুসলিম ধর্ম অনুসারে তার দেহে সৎকার সম্ভব নয় এবং হিন্দু মত অনুসারেই তার দেহে সৎকার হবে। এক সময় দেখা গেল যে একদিকে মোল্লা সাহেব এবং এই ভট্টাচার্য মশাইয়ের এই ধরনের মন্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে সেই শবদেহটিকে নিয়েই 2 দল সৃষ্টি হলো এবং 2 দলের মধ্যে সেই শবদেহ নিয়ে একটা কাড়াকাড়ি পর্যায় বা একটা দ্বন্দ্বের পর্যায়ে উপনীত হলো সেই বাজারের পরিবেশে। তাহলে এখানে মতামত এভাবেই পোষণ করলেন ভট্টাচার্য মশাই, যাতে করে তাদের মধ্যে একটা প্রবল যে দ্বন্দ্বমূলক পরিবেশ সৃষ্টি হলো, যেটা ভারতবর্ষের আপামর ভারতবর্ষের জনসাধারণের মনের মধ্যে হয়তো কিছুটা মানে ফল্গু ধারার মতো বয়ে চলে, সেই দ্বন্দ্ব বা বিদ্বেষটা এখানে প্রবল আকার নিল এই ভট্টাচার্য মশাইয়ের মতামত প্রকাশের মধ্য দিয়ে, বা ইতিপূর্বে আমরা দেখেছি যে মোল্লা সাহেবের মন্তব্য প্রকাশের মধ্য দিয়ে। তাহলে এভাবেই আমরা দেখব যে এখানে কাহিনীর মধ্যে একটা দ্বন্দ্বমূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই পর্যন্ত কিন্তু আমাদের প্রশ্ন উত্তর সহ আলোচনা হলো। আচ্ছা, এর আগের দিনও তোমাদের আগের পর্বে যে অংশ জুড়ে প্রশ্ন উত্তর হয়েছিল, সেখানে কিছু ছোট প্রশ্ন যেটা আলোচনা করা হয়নি। দেখো এখানে এই রাঢ়বঙ্গের শীতের যে প্রকৃতি, সেই সময় ভদ্রলোকেরা যদি বৃষ্টি হয় তাকে বলে পৌষে বাদলা, আর ছোট লোকেরা বলে ডাওর। আর ফাঁপি বলতে কি বোঝায়? অর্থাৎ বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বয়ে চললে তাকে বলা হয় ফাঁপি। এই প্রসঙ্গটা কিন্তু ছোট প্রশ্নের জন্য তোমাদের তৈরি করে রাখতে হবে। আরও একটা জায়গা রয়েছে, দেখো যে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন রয়েছে কি না, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। মানে এই যে বচনটা, এটাও অনেক সময় এমসিকিউতে থাকে বা 1 নম্বরের প্রশ্নে থাকে। অর্থাৎ শনিতে বাদলা শুরু হলে 7 দিনে থামে,
আর মঙ্গলে বাদলা শুরু হলে সেটা 5 দিন পর্যন্ত চলে, বুধে শুরু হলে 3 দিন, আর বাদ বাকি দিনগুলো শুরু হলে সেটা একদিনেরই ব্যাপার। তাহলে এখানে ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এছাড়া দেখো আরও একটা জায়গা এখানে রয়েছে, যে যেই দিনটা বাদলা থেমে গেছিল সেই দিনের প্রকৃতিটা কেমন ছিল, বা মাঠ পেরিয়ে কত দূরে ছিল নদী, এই ধরনের ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেক্সট পড়ার সময় বা বড় প্রশ্ন তৈরি করার সময় সুন্দর করে তৈরি করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে তোমরা এই 5টে প্রশ্ন তৈরি করো। মোট তোমাদের এই গল্পের উপর থেকে 10টি প্রশ্ন দেয়া হয়েছে। এর পরের পর্বে বাকি অংশটা আলোচনা করলে টেক্সটটা আশা করছি শেষ হয়ে যাবে।